নতুন বাংলাদেশের এক বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি দেশের ক্রীড়াঙ্গন। নেতৃত্বের বদল হলেও অভিজ্ঞতা আর দক্ষতার বিচারে মূল্যায়ন হয়নি যোগ্যদের, বলছেন বিশ্লেষক। খুব বেশি ভিজিবল বাস্তবায়ন হয়েছে এটা আমি বলবো না, কারণ এখনও কিন্তু জেলা পর্যায়ে খেলা হচ্ছে কি হচ্ছে না এগুলো খবর আমরা ওইভাবে পাই না। কিন্তু সঠিক লোকগুলি যদি চুজ করা হইতো তা আমার কাছে মনে হয় কিছুটা সাফল্য হয়েছে। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের জন্য 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বিসিবির। ফিরেছেন সৌম্য, রাখা হয়েছে শান্ত, নাহিদ, খালেদকে। ডাচদের বিপক্ষে সিরিজ শুরু 30 আগস্ট। ছুটির মধ্যেও ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত নাহিদ রানা। ব্যাট প্যাচ কাটাতে শরণাপন্ন শৈশবের কোচের স্কিলের সঙ্গে মানসিকভাবেও পরিণত হয়েছেন টাইগার পেসার, বললেন কোচ। এবং ফুটবল দলের হেড কোচকে নিয়ে আবারও সমালোচনা। সিঙ্গাপুর ম্যাচে কেন খেলানো হয়নি জামালকে উত্তর চান সাইদ হাসান কানন। কোচিং প্যানেলকে পরামর্শ দিতে উপকমিটি গঠন বাফুফের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। নতুন বাংলাদেশের এক বছর, এই সময় দেশের ক্রীড়াঙ্গনে বেশ কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে সাংগঠনিক ক্ষেত্রে। এতে দু একটা জায়গায় ইতিবাচক পরিবর্তন হলেও স্থবিরতা লক্ষ্য করা গেছে অনেক ক্ষেত্রেই। বিশেষজ্ঞরা বলছেন, নেতৃত্বের বদল হলেও অভিজ্ঞতা আর দক্ষতার বিচারে যোগ্যদের সঠিক মূল্যায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি ক্রীড়াঙ্গন। তবে অনেকের মত, এটা লম্বা প্রক্রিয়া, যা এক বছরেই দৃশ্যমান হওয়া সম্ভব না। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনেও আসবে ব্যাপক পরিবর্তন। 5 আগস্টের পর এমন সম্ভাবনা ছিল জলজলে। নতুন সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। তাতে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আশার সঞ্চার হলেও তা ফিকে হতে সময় নেয়নি খুব একটা। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য 29 আগস্ট সার্চ কমিটি গঠন করে সরকার। তাদের প্রেসক্রিপশনে পুনর্গঠন করা হয় বেশ কিছু ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। তবে সার্চ কমিটি প্রস্তাবিত কমিটি নিয়েও শুরু হয় বিতর্ক। 10 মে কার্যক্রম অসম্পূর্ণ থাকা অবস্থায় সার্চ কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। তৃণমূলের ক্রীড়াঙ্গনে গতি আনতে জেলা ও বিভাগীয় সংস্থাও সরকার ভেঙে দিয়েছিল দায়িত্ব নেয়ার শুরুতেই। তবে বছর পেরুলেও পরিলক্ষিত হয়নি দৃশ্যমান উন্নয়ন। বিগত দিনে যেমন স্থবির ছিল তৃণমূলের ক্রীড়াঙ্গন, অধিকাংশ জায়গায় সেই পুরনো চিত্রই। দক্ষ আর অভিজ্ঞ সংগঠকদের সঠিক মূল্যায়ন করতে না পারার জন্যই এই স্থবিরতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা সার্চ কমিটি অনেক কমিটি করলো, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট পেলো না। তাতে বোঝা যায় যে সার্চ কমিটি যে লোকদেরকে চুজ করেছিল, তো সেই লোকগুলো সঠিক না। খুব বেশি ভিজিবল বাস্তবায়ন হয়েছে এটা আমি বলবো না, কারণ এখনও কিন্তু জেলা পর্যায়ে খেলা হচ্ছে কি হচ্ছে না এগুলো খবর আমরা ওইভাবে পাই না। কিন্তু জেলা পর্যায়ে যেটা খুব জরুরি। গেল এক বছরে দেশের ক্রীড়াঙ্গনে যতটুকু আলোচনা তার পুরোটাই ক্রিকেট, ফুটবল ঘিরে। এর বাইরে কিছুটা আলোড়ন তোলে আর্চারি। তবে বাকি ফেডারেশনগুলো ছিল নিষ্প্রভ। বিগত সময়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ আরও কিছু টুর্নামেন্ট নিয়মিত আয়োজিত হলেও এক বছরে অধিকাংশই ছিল কার্যক্রম শূন্য। সঠিক লোকগুলি যদি চুজ করা হইতো তা আমার কাছে মনে হয় কিছুটা সাফল্য হইতো। এক বছরে আপনি যে খুব একটা সাফল্য করতে পারবেন না। হ্যাঁ, তবে একটা জিনিস কি, প্রত্যেকটা ফেডারেশনের কার্যক্রম চলছে কিনা, খেলাধুলা চলছে কিনা, এইটা দেখার বিষয় ছিল। আমাদের ভিশনটা ওরকম যে এটা যেন একটা গণ্ডির মধ্যে না থাকে, ছোট একটা জায়গায় যেন না থাকে, সবাই যেন সুযোগটা পায়। এটা বোধহয় সবচাইতে বড়, এই স্পিরিটের সবচাইতে বড় প্রাপ্তি বলবো আমি। এটা ঠিক, ক্রীড়াঙ্গনে এখন আগের মতো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, দলীয়করণের আবর্তেও বন্দী নয়। তবে যোগ্য ও দক্ষ সংগঠকদের নিশ্চিত করার পাশাপাশি ফেডারেশনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারে দেশের ক্রীড়াঙ্গন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় শৈশবের কোচের শরণাপন্ন পেস সেন্সেশন নাহিদ রানা। বিসিবি ছুটি দিলেও টানা 4 দিন কাজ করেছেন ইনসুইং আউটসুইং নিয়ে, জানিয়েছেন কোচ আলমগীর কবির। কোচের সঙ্গে সময় কাটাতে পেরে নিজের শৈশবের দিনগুলোতে ফিরে গেছেন বলে জানান নাহিদ। এশিয়া কাপ বা সাদা পোশাকে সুযোগ পেলে আলো ছড়াবেন বলে প্রত্যাশা তার কোচের।
বোলিং স্কিলের সঙ্গে মানসিকভাবেও আগের তুলনায় নিজেকে নাহিদ রানা পরিণত করেছেন বলেও জানান তার কোচ। 4 আঙ্গুলের দিকে 6 আঙ্গুলের দিকে আসলে তোর পেস সুইং আর বেড়ে যাবে ইনটা। শৈশবের কোচ যেন সব সমস্যার সমাধান। কিংবদন্তি ক্রিকেটাররা ক্যারিয়ারের খারাপ সময়ে শরণাপন্ন হন প্রথম গুরুর। ব্যত্যয় হয়নি টাইগার পেসার নাহিদ রানার ক্ষেত্রেও। শ্রীলঙ্কায় 2 টেস্ট খেলে ঝুলিতে উইকেট মাত্র একটি, ছিলেন বেশ খরুচে। বোলিংটা হচ্ছে না প্রত্যাশানুযায়ী। পেস ইউনিটে প্রতিযোগিতায় টিকে থাকতে পারফরমেন্সই একমাত্র ভরসা। সেটা অনুধাবন করেই বিসিবি ছুটি দিলেও নিজেকে শানিত করার কাজে গুরু আলমগীর কবিরের সঙ্গে নাহিদ রানা 4 দিন কাজ করেছেন বোলিংয়ের খুঁটিনাটি নিয়ে। টেস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে ওখানে বোলিং দেখছি, ভালো লাগছে। কিছু জায়গা আমার কাছে মনে হচ্ছে জায়গাটা ইমপ্রুভ করলে হয়তো আরও বেশি ভালো কিছু করে বাংলাদেশ বা তার জন্য লাভবান হবে। আউটসুইংটা যেহেতু আর মূল, সেহেতু ইনসুইংয়ে কাজ করতেছিলাম, যে সে সময় পেস খুব একটা ভালো ছিল না, ইনসুইংয়ে কন্ট্রোলটা ছিল না। ওটা নিয়েই কাজ করা। এই 3-4 দিনে যে কাজটা করছি, কিছু ডিল করছি, ওর সাথে আবার স্পট বোলিং করছি। আই এম হ্যাপি অ্যাকচুয়ালি। গতির ঝড় তুলে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতে আলো ছড়ালেও সময়ের সঙ্গে দুর্বলতাও প্রকাশ পেয়েছে। দেশের উইকেটে শর্ট অফ লেন্থে বল করে সাফল্য পেয়েছেন নাহিদ, তবে আন্তর্জাতিক অঙ্গনে ভেরিয়েশনটা গুরুত্বপূর্ণ জানিয়ে কোচের সঙ্গে কাজ করেছেন এই গতি তারকা। সে রিয়েলাইজ করছে যে ঘরোয়া ক্রিকেটে যখন খেলে একরকম উইকেট থাকে, ইন্টারন্যাশনাল যখন খেলে তখন উইকেটটা একটা ডিফারেন্স থাকে। জাস্ট ওই জায়গায় কথা বলা বা কাজ করা, ইন্টারন্যাশনাল জায়গায় এই জায়গাটা কখনো ছাড়বো না, যে আমরা একদম হার্ড লেন ছাড়া যেন বোলিং না করি, কারণ হ্যাবিট একটা থেকে যায়। কিন্তু স্কিল ট্রেনিং, মানসিক সমস্যার সমাধান সহ সবকিছু নিয়েই আলোচনা হয়েছে প্রথম গুরুর সঙ্গে। লম্বা সময় পর এভাবে তাকে পেয়ে যেন শৈশবে ফিরে গেলেন নাহিদ রানাও। আমি যখন ছোটোতে প্র্যাকটিস করতাম তখন হচ্ছে এরকম একাডেমিতে করতাম কিংবা এরকম সিচুয়েশনে করতাম, তো ওই শুরুর প্র্যাকটিসটা এখন ওই ফিল্ডটা পাইতেছি। স্কিলের পাশাপাশি ফিটনেস নিয়েও সচেতন নাহিদ। এই এক্সপ্রেস বোলার বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিবেন বলেও প্রত্যাশা আলমগীর কবিরের। ও যে হার্ডওয়ার্ক করছে, আমার বিশ্বাস যে ধারাবাহিকতা ভালো থাকবে এবং ভালো খেলতে থাকবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে আছেন এ দলের 5 ক্রিকেটার। ফিরেছেন সৌম্য সরকার। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে নাজমুল শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদকেও। বুধবার মিরপুরে শুরু ফিটনেস ক্যাম্প, 15 আগস্ট থেকে হবে স্কিল ট্রেনিং। এদিকে চূড়ান্ত হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের সূচি। সিলেটে 3 ম্যাচ সিরিজ শুরু 30 আগস্ট, পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। আবারও ব্যস্ততা শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজের পর প্রায় 2 সপ্তাহের বিশ্রাম শেষে বুধবার থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে 25 ক্রিকেটার, যেখানে নেই বড় কোনো চমক। সবশেষ 2 টি-20 সিরিজে খেলা সবাই আছেন প্রাথমিক দলে। ইনজুরিতে বেশ কমাস জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার প্রত্যাশিতভাবেই ফিরেছেন। দলে আছেন সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা খালেদ আহমেদের সঙ্গে লিটন দাসের দলে জায়গা পেয়েছেন আরেক পেসার নাহিদ রানাও। টপ এন্ড টি-20 খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়ার কথা এ দলের। অধিনায়ক নুরুল হাসান সোহান সহ সেই স্কোয়াডের 5 ক্রিকেটারও আছেন প্রাথমিক স্কোয়াডে, যদিও দেশে তাদের অনুশীলন করার খুব একটা সুযোগ নেই। তবে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ভালো করলে সুযোগ থাকবে এশিয়া কাপে জায়গা করে নেয়ার। বাকি ক্রিকেটারদের নিয়ে বুধবার জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে মিরপুরে শুরু হবে ফিটনেস ক্যাম্প। 15 আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এরপর 20 আগস্ট দলের সদস্যরা চলে যাবেন নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের ভেন্যু সিলেটে। সেখানেই হবে সিরিজের বাকি প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে যার সূচিও। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 26 আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। মাঠে নামার আগে 3 দিন অনুশীলন করার সুযোগ পাবে ডাচরা। 30 আগস্ট শুরু 3 ম্যাচ টি-20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরের 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দফায় দফায় আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব নির্বাচনের দিনক্ষণ। আগামী 4 সেপ্টেম্বর হবে কোয়াব ইলেকশন। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। যদিও এখনও চূড়ান্ত হয়নি প্রার্থী, তবে এবার যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে চান ক্রিকেটাররা। জেলা ও বিভাগীয় কমিটিতেও
ক্রিকেট নিয়ে কাজ করবে এমন ব্যক্তিদের দেখার প্রত্যাশা মোহাম্মদ মিঠুনের। ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন সামনে রেখে সরগরম মিরপুরের হোম অব ক্রিকেট। কদিন পর পর সভায় বসেন ক্রিকেটাররা। সোমবার বিকেলে মিরপুরে হাজির শান্ত, সোহান, মুমিনুল, তাইজুল সহ প্রায় 25 জন বর্তমান সাবেক ক্রিকেটার। যদিও এদিন দেখা যায়নি তামিম ইকবালকে। কদিন ধরেই কোয়াব নিয়ে চলছে আলোচনা, দফায় দফায় মিটিং করেও হয়নি সুরাহা। অবশেষে এদিন এসেছে নির্বাচন নিয়ে ঘোষণা। গঠন করা হয়েছে ইলেকশন কমিশন। সেপ্টেম্বর মাসের 4 তারিখ ইনশাআল্লাহ ইলেকশনের ডেট ফাইনাল করেছি। ইলেকশন কমিশনও সেট করেছি। ইলেকশন কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতেখার ভাইকে, যিনি আমাদের বোর্ড ডাইরেক্টর আছেন, এবং তার সাথে নাসির ভাই, নাসু ভাই, আমাদের আরেক ফর্মার প্লেয়ার, তিনিও থাকবেন, এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিবুল বাশির সুমন থাকবেন। আগের কমিটির কার্যক্রম নিয়ে আছে বিস্তর অভিযোগ, তবে এবার ক্রিকেটাররা চান ভিন্নতা। সভাপতি প্রার্থী হিসাবে তামিম ইকবালের নাম অনেক আগে থেকেই শোনা যাচ্ছে, তবে সেটা এখনো চূড়ান্ত নয়। ক্রিকেটাররা চান যোগ্য নেতৃত্ব। ইলেকশন ওপেন আছে, আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে, এটা যে কেউ হতে পারে। জেলা ও বিভাগীয় পর্যায়েও কমিটি ছিল কোয়াবের, কিন্তু তারাও ছিলেন কেবল পদ দখল করে। এবার এমন কাউকে কমিটিতে দেখতে চান না ক্রিকেটাররা। মূল কমিটি গঠনের পর এসব নিয়ে হবে আলোচনা। জেলাগুলোতে যদি কোয়াবের একটা স্ট্রং ইউনিট থাকতো, সে কিন্তু প্রতিনিয়ত যে জেলা সেক্রেটারি, জেলার সভাপতি, তাদের সঙ্গে কিন্তু আর্গুমেন্ট করতে পারতো। ফার্স্ট আপনার সেন্ট্রালটা রেডি করতে হবে আমাদের। জাতীয় দলের সাবেক, বর্তমান এবং প্রথম শ্রেণী ক্রিকেটে খেলা ক্রিকেটাররা পাবেন কোয়াব নির্বাচনে ভোটাধিকার। তবে এটা নিয়ে অসন্তুষ্টি আছে অনেকের মধ্যে। যদিও আবারও সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্টরা, তবে প্রার্থী হতে পারবেন না বিসিবি সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবল প্রসঙ্গ। এবার জাতীয় ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরার সমালোচনা করলেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইদ হাসান কানুন। শুধু কাবরেরা নয়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এদিকে জাতীয় দলের পারফরমেন্স পর্যবেক্ষণ ও কোচিং প্যানেলকে পরামর্শ দিতে উপকমিটি গঠন করেছে বাফুফে। শুধু ন্যাশনাল টিম নয়, অনূর্ধ্ব 23 দলের জন্য সাব কমিটি গঠন করেছে ফেডারেশন। ফুটবল পাড়ায় কান পাতলে শোনা যায় অনূর্ধ্ব 23 দলের হেড কোচ সাইফুল বারী টিটু হলেও দল চলছে জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরার প্রেসক্রিপশনে। অবশ্য এমন গুঞ্জন উড়িয়েও দেওয়া যায় না। জাতীয় দলের একাধিক ফুটবলার যে আছেন অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে। কাঙ্ক্ষিত কোনো সাফল্য এনে দিতে না পারলেও কাবরেরার ওপর আস্থা যেন দিন দিন বাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বরং তার বিরুদ্ধে প্রতিবাদ করলে নেমে আসে শাস্তির খড়গ। এই তো কিছুদিন আগে কাবরেরার পদত্যাগ চাওয়ায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিনকে। জাতীয় দলের সবশেষ সিঙ্গাপুর ম্যাচে ডাগআউটে তালগোল পাকিয়েছেন কাবরেরা, নিয়েছেন হঠকারী সব সিদ্ধান্ত, যা চোখে পড়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরও। যখন হোটেল থেকে আসে তখন কিন্তু আমাদের হেড কোচ লেটে আসছে, সেটা আমরা দেখেছি। আর মাঠে চেঞ্জিংয়ের ব্যাপারেও আমরা অনেক ফলো আপ করেছি। পরপর 4টা প্লেয়ার ধামাধাম টিমের সাথে চেঞ্জ আনা, এটা আমার কাছে খারাপ লেগেছে। কোচ বলতেছে যে রাকিব যে রাইট ব্যাক খেললো আমি জানি না, তাইলে আর আমাদের কোচিং স্টাফ যারা ছিল তাদের অবস্থান কি? এত সব কারণ থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে কাবরেরার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বাফুফে, বরং তাকে পরামর্শ দিতে উপকমিটি গঠন করেছে ফেডারেশন। শুধু জাতীয় দল নয়, অনূর্ধ্ব 23 দলের পারফরমেন্স মূল্যায়নের জন্য উপকমিটি গঠন করেছে বাফুফে। ফেডারেশন থেকে আমরা যদি সব টিমের সাথে থাকি, এজ গ্রুপ টিমে, আন্ডার 17, আন্ডার 20, 19 টিমের সাথে থাকি, ন্যাশনাল টিমের সাথে থাকি, তাইলে আমরা কিন্তু খুব কাছে থেকে আমরা অবজার্ভ করতে পারবো এবং কোচের সাথে ডিসকাশন করতে পারবো, ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারবো। ডিসকাশন যত হবে তত ইমপ্রুভমেন্ট আসবে আমরা ভেবেছি। আমরা যেটা আগেই দেখেছি 2টা ম্যাচে অনেক সমস্যা হয়েছে টিমের, যার জন্য আমরা মিটিংয়ের সিদ্ধান্ত নিই যে আমরা একটা উপকমিটি করে দিব, যে আমরা এসকো মেম্বারের টিমের সাথে সম্পৃক্ত থাকবো এবং ওদের সব কিছুর সাথে আমরা সম্পৃক্ত থাকবো। যেমন ওদের ম্যানেজমেন্টের কোনো সমস্যা আছে কিনা, থাকার কোনো সমস্যা আছে কিনা, কোনো ফ্যাসিলিটিসের প্রবলেম আছে কিনা, কোচিং স্টাফদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, এগুলো সব ফাইন্ড আউট করে যাও। ওদের হেল্প করার জন্য আসলে আমাদের উপকমিটি করে দেওয়া হয়েছে। তবে পরামর্শ দিলেও দলের প্রয়োজনীয় চূড়ান্ত সব সিদ্ধান্ত নেবেন কোচ হাবিয়ার কাবরেরাই। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চায় বাংলাদেশ। দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ, বাছাই পর্বে নিজেদের সেরাটা দিতে চান ফুটবলাররা।
ভুটান ম্যাচে পারফরমেন্সের পরও জামাল ভুঁইয়াকে সিঙ্গাপুর ম্যাচে কেন রাখা হলো না সে প্রশ্নের উত্তর এখনও পায়নি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এই মিডফিল্ডারকে সুযোগ দিলে ফলাফল অন্যরকম হতো বলে বিশ্বাস তাদের। যদিও বাংলাদেশ অধিনায়ক অতীত ভুলে তাকাতে চান সামনের দিকে। হংকং ম্যাচের আগে প্রস্তুতি নেয়ার লক্ষ্য জামালের। সিঙ্গাপুর ম্যাচের মাস দুয়েক পেরিয়ে গেলেও এখনও মেলেনি অনেক উত্তর। ঘরের মাঠে পয়েন্ট না পাওয়ার আক্ষেপ তাড়িয়ে বেড়ায় এখনও। আক্ষেপ পাড়ায় কোচ হাবিয়ার কাবরেরার কৌশল, গোটা ম্যাচে জামাল ভুঁইয়াকে নামাননি এই স্প্যানিয়ার্ড। অথচ ওই ম্যাচে সেট পিস নিয়েই ভুগেছে স্বাগতিকরা। 90 মিনিটে 11 কর্নার পায় বাংলাদেশ, তবে তাতে গোল করতে পারেনি স্বাগতিকরা। অথচ আগের ম্যাচেই জামালের সেট পিসে গোল পেয়েছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে কোচের অমন নীতি তাই অবাক করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে। আলামিনে নামানোর পরে রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল? ওই সময়টা কিন্তু টেম্পো ছিল টিমের, আমরা জিতার চান্স ছিল। এবং জামালরে কেন নামাইল? জামাল সেট পিসে ভুটানের এগেস্টে গোল করাইছে কিন্তু হামদারে দিয়ে। তাহলে জামান যদি ওই সময় আমরা 11টা কিন্তু কর্নার পেয়েছি, জামাল যদি তখন নামতো, জামাল যদি একটা সেট পিসে একটা গোল করার সুযোগ ছিল আমাদের। ওই হার কঠিন করে দিয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বের সমীকরণ। অথচ অন্তত একটা পয়েন্টই গড়ে দিতে পারত বড় পার্থক্য। হংকং কিংবা ভারত ম্যাচেও বাংলাদেশ পেত বাড়তি সাহস। যাকে নিয়ে এত আলোচনা সেই জামাল ভুঁইয়া অবশ্য অভিযোগ করেননি কোনো। বাংলাদেশ অধিনায়ক ভুলতে চান অতীত, লক্ষ্যটা সামনের দিকে। নেপালকে বধ করে প্রস্তুতি সারতে চান হংকং ম্যাচের। নেপাল ম্যাচ ওইটা অফকোর্স এটা একটা প্রিপারেশন ম্যাচ, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে হংকং এর সাথে আর ইন্ডিয়ার সাথে। আমরা তো ড্র করছি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া কত সামনে আছে আমরা র্যাঙ্কে নিয়ে আপনি এইভাবে হিসাব করতে পারবেন। আগামী 6 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ 2 দিনের বিরতিতে। দুটো ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। সাব্বির মিথুন, সময় সংবাদ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকতে চায় না বাংলাদেশ ফুটবল দল। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বেও জায়গা করে নিতে চায় সাইফুল বারী টিটু শিষ্যরা। জাতীয় দলের একাধিক ফুটবলার নিয়ে গড়া এই টিম নিয়ে আত্মবিশ্বাসী কোচ। বাছাই পর্ব নিজেদের সেরাটা দিতে চান ফুটবলাররা। দেশের ফুটবলের জাগরণের সঙ্গে পরিবর্তন হয়েছে ফুটবলারদের মন মানসিকতারও। এখন কোনো টুর্নামেন্টে শুধুমাত্র অংশগ্রহণে সীমাবদ্ধ থাকতে চায় না বাংলাদেশ ফুটবল দল, বরং লাল সবুজরা ছোটে সর্বোচ্চ সাফল্যের পেছনে। এশিয়ান কাপের বাছাই পর্বে নারী দলের সাফল্য আশার সঞ্চার ঘটিয়েছে পুরুষ অনূর্ধ্ব 23 দলে। কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলতে চায় বাংলার যুবারা। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল গড়ছে বাংলাদেশ। প্রাথমিক ভাবে শুরু হওয়া ক্যাম্পের 19 সদস্যের মাঝে 4 ফুটবলারের খেলার অভিজ্ঞতা আছে জাতীয় দলে। সাইফুল বারী টিটুর অধীনে কিংস এরানায় চলছে নিয়মিত অনুশীলন। দলে যুক্ত হয়েছেন স্প্যানিশ ফিটনেস ট্রেনার পাবলো। জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, রাব্বি হোসেন রাহুল ও পিয়াস নোভাদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ সাইফুল বারী টিটু। সিঙ্গাপুর এবং ইয়েমেন তাদেরকে নিয়ে আমাদের ফোকাস থাকতে হবে, বাট প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ গ্রুপের ওইটা ডিসাইড করবে। আর মেইন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবে, মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে, সো এটা 23 হোক বা সিনিয়র টিম হোক, এটা প্রেশারটা থাকবে। এইভাবে হোক এনিহাও আমাদের এটা কোয়ালিফাইটা করতে হবে, যেহেতু এর আগে কখনো কেউ কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা চেষ্টা করব, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কোয়ালিফাই করার জন্য, এবং আমাদের টার্গেটটা ওইভাবে আমরা সেট করতেছি। বাংলাদেশে হওয়া প্রাথমিক পর্যায়ের অনুশীলনে ফিটনেসেই বেশি নজর দিচ্ছেন কোচ। কোয়ালিফায়ারে আকাই রাহুলদের লড়তে হবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে। তাই প্রস্তুতিতে সর্বোচ্চ মনোযোগ ফুটবলারদের। বাহরাইনের এগেনস্টে আমরা কিভাবে খেলবো বা এফসি কোয়ালিফায়ারে আমরা কিভাবে ম্যাচ খেলবো, আমি অলরেডি বলেছি যে কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, বা কোন টিমের এগেনস্টে আমরা কিভাবে খেলবো, আমাদের ফরমেশন কি হবে, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। আমাদের সেপ্টেম্বরের পরেই কিন্তু অক্টোবরে 2টা খুব ইম্পর্টেন্ট খেলা, হংকংয়ের সাথে 9 এবং 14। তো এই যে ইন লাইনে থাকা, এই জিনিসটা হবে সবচেয়ে বড় কাজ আমি মনে করি, এবং ওইটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দেশের প্রস্তুতি শেষে বাহরাইন যাবে অনূর্ধ্ব 23 দল, সেখানে খেলবে 2টি প্রস্তুতি ম্যাচ। এরপর দেশে ফিরে ভিয়েতনাম যাত্রা করবে সাইফুল বারী টিটু শিষ্যরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে লাওসে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। ডিফেন্স মিডফিল্ডে শক্তি বাড়াতে এদিন অনুশীলন করে লাল সবুজ। গোলকিপিংয়েও ছিল বাড়তি মনোযোগ।
সবাই সুস্থ থাকায় ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার লক্ষ্য বাটলারের দলের। লাওসের স্নিগ্ধ সকাল, ভোরের আলো ফুটতেই মাঠে নেমে পড়েন পিটার বাটলারের শিষ্যরা। সাফের পর এবার অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ মিশন বাংলাদেশের সামনে। অনূর্ধ্ব-20 সাফ শিরোপা জয়ের পর বিশ্রামের সুযোগ পাননি ফুটবলাররা। সাফের সেই দল নিয়ে ক্যাম্প করেন কোচ বাটলার। একই স্কোয়াড নিয়ে গেছেন লাওসে। সাম্প্রতিক ফর্ম আর র্যাঙ্কিং বিবেচনায় লাল সবুজ এগিয়ে লাওসের বিপক্ষে। প্রথম ম্যাচে মাঠে নামার আগে বেশ কয়েকদিন সময় পায় বাংলাদেশ দল। লাওসে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে লাল সবুজ। প্রথম দিন রানিং আর ফিটনেস ট্রেনিং করলেও দ্বিতীয় দিনের অনুশীলন ছিল কিছুটা ভিন্ন। ডিফেন্স ও মিডফিল্ড নিয়ে এদিন মনোযোগী ছিলেন ব্রিটিশ কোচ। গোলকিপিংয়েও ছিল বাড়তি মনোযোগ। দ্বিতীয় দিনের মতো আমাদের সেশন অনুষ্ঠিত হয়েছে। টার্গেট ছিল আসলে ডিফেন্ডিং এবং অ্যাটাকিংয়ের অ্যাপ্রোচটা নিয়ে, ডিফেন্ডিংয়ের সময় কিভাবে কি করা যায়, কতটুকু টাইট থাকা যায় অপোনেন্টের অ্যাটাকারদের কাছাকাছি থাকা যায়, এবং অ্যাটাকিংয়ের সময় আমরা কিভাবে স্প্লিট করব, এইসব নিয়েই কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ মেয়েরা ভালো কাজ করেছে এবং আমরা সবাই হ্যাপি মেয়েদের পারফরমেন্সে। দলে কোনো ইনজুরি সমস্যা নেই, ফুটবলাররাও আছেন চনমনে। প্রথম ম্যাচ জিতে বাছাই পর্বে তাই শুভ সূচনা করার লক্ষ্য বাংলাদেশের। আমাদের টার্গেট তো আসলে আমরা চূড়ান্ত পর্বে খেলবো। এখন আমরা ম্যাচ বাই ম্যাচ এগুচ্ছি। সামনে আমাদের প্রথম ম্যাচের পরে আমরা আসলে এরই মধ্যে আমাদের অপোনেন্ট দুই টিমেরই খেলা হয়ে যাবে। আমরা আরও অ্যানালাইসিস করার সুযোগ পাবো, ওইটা নিয়ে কাজ করার সুযোগ পাবো। সো হোপফুলি দেখা যাক কি হয় সামনের ম্যাচগুলোতে। আগামী 6 আগস্ট স্বাগতিক লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। সাম্প্রতিক ফর্ম আর র্যাঙ্কিংয়ে লাল সবুজ এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছে বাটলারের দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রেকফাস্ট গলফ টুর্নামেন্ট। সকালে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান। পরে ম্যাচ শেষে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, জুলাই 2024 ছিল বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। এটি ছিল অন্যায়, দুর্নীতি ও স্বৈর শাসনের বিরুদ্ধে একটি বীরত্বপূর্ণ অভ্যুত্থান। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন বাংলাদেশের 1 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি দেশের ক্রীড়াঙ্গন। নেতৃত্বের বদল হলেও অভিজ্ঞতা আর দক্ষতার বিচারে মূল্যায়ন হয়নি যোগ্যদের, বলছেন বিশ্লেষক। খুব বেশি ভিজিবল বাস্তবায়ন হয়েছে এটা আমি বলবো না, কারণ এখনও কিন্তু জেলা পর্যায়ে খেলা হচ্ছে কি হচ্ছে না এগুলো খবর আমরা ওইভাবে পাই না। কিন্তু সঠিক লোকগুলি যদি চুজ করা হইতো তা আমার কাছে মনে হয় কিছুটা সাফল্য হয়েছে। ছুটির মধ্যেও ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত নাহিদ রানা ব্যাট প্যাচ কাটাতে শরণাপন্ন শৈশবের কোচের স্কিলের সঙ্গে মানসিকভাবেও পরিণত হয়েছেন টাইগার পেসার, বললেন কোচ। এবং ফুটবল দলের হেড কোচকে নিয়ে আবারও সমালোচনা। সিঙ্গাপুর ম্যাচে কেন খেলানো হয়নি জামালকে উত্তর চান সাইদ হাসান কানুন। কোচিং প্যানেলকে পরামর্শ দিতে উপকমিটি গঠন বাফুফের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।